গণতন্ত্রকে এখন স্রেফ এজেন্সি আর ডেটা ম্যানেজমেন্টের বস্তায় বন্দি। যে বাংলায় বুথ দখল আর রিগিং এর কথা আমরা শুনতাম, সেখানে আজ নিঃশব্দে এক নতুন ধরনের সার্জিক্যাল স্ট্রাইক চালানো হলো। ভোটের ঠিক 5 দিন আগে সেনাপতির ল্যাপটপটাই যদি চুরি হয়ে যায়, তবে যুদ্ধটা করবেন কিভাবে? দিল্লি কি তবে বাংলার ভোটকে স্রেফ একটা গাণিতিক সমীকরণে বদলে দিতে চাইছে? ইডি রেড, মধ্যরাত্রের রহস্য ইমেল আর আইপ্যাকের হঠাৎ পালিয়ে যাওয়া। আজকের এপিসোডে আমরা পর্দা ফাঁস করব সেই ব্লু প্রিন্টের, যার লক্ষ্য শুধু জয় নয়, প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করা। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। বেঙ্গল পলিটিক্স মানেই দাবা খেলার বোর্ড, যেখানে প্রতিটি চাল আগের চেয়েও বেশি ভয়ঙ্কর। আর আজকের সব থেকে বড় খবর, যে সংস্থাটিকে নিয়ে গত কয়েক বছর ধরে রাজনৈতিক অলিন্দে চর্চা শেষ ছিল না, সেই আইপ্যাক হঠাৎ করে দৃশ্যপট থেকে গায়েব। এই নিয়ে আমরা আগামীকাল সবিস্তারে আলোচনা করব। আজকে বলবো অন্য গল্প। এতদিন সামনে থেকে খেলাটা খেলেছে নির্বাচন কমিশন, এবার পর্দার পেছনের আসল খেলাটা শুরু হয়েছে ইডি কে দিয়ে। 2021 নির্বাচনী খরচের হিসেব খুঁজতে আইপ্যাকের কর্তাদের ওপর যেভাবে কেন্দ্রীয় সংস্থা ঝাঁপিয়ে পড়েছে, তাকে নিছকই তদন্ত, নাকি নির্বাচনের মাঝপথে প্রতিপক্ষের মাজা ভেঙে দেওয়ার কোনো ব্লু প্রিন্ট? বঙ্গ দখল করতে এবার বিজেপি যতটা আক্রমণাত্মক ভঙ্গিতে ময়দানে নেমেছে, তা অতীতের সমস্ত ইতিহাস ছাপিয়ে গেছে। প্রথম পর্বের 152টি আসনের ভোটের প্রচার শেষের মুহূর্তে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাসা কর্মসূচি নিয়ে আজ থেকে আবার ময়দানে নেমেছেন। আজ এবং কাল উত্তর থেকে দক্ষিণবঙ্গ তার একের পর এক সভা। আজকেই 4টি জনসভা করছেন তিনি। কাল বুধবার দক্ষিণবঙ্গের 2 গুরুত্বপূর্ণ কেন্দ্র হুগলির সপ্তগ্রাম এবং উত্তর 24 পরগনার হাবড়াতে জনসভা করবেন তিনি। তবে বুধবারের বিশেষ আকর্ষণ হতে চলেছে তার যাদবপুর সফর। সেখানে একটি রোড শো করার কথা রয়েছে তার। একদিকে কমিশনের খেলা, ইডির প্রকট হওয়া, আর অন্যদিকে অমিত শাহের আগ্রাসী প্রচার। এমনকি সারাশি আক্রমণ দেখে রাজনৈতিক পণ্ডিতদেরও একটা অংশ মনে করছেন খেলা শেষ, কারণ নির্বাচন কমিশন কিউরেটরের ভূমিকায় যেভাবে পিচ তৈরি করে দিয়েছে, তাতে বিজেপির জয় নাকি সির্ফ সময়ের অপেক্ষা। এক সিনিয়র সাংবাদিক হোয়াটসঅ্যাপে আমাকে লিখেছেন, বাংলার খেলায় এবার চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স, গোল্ডেন বুট, গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস, সব পুরস্কারের প্রাপক একজনই, জ্ঞানেশ কুমার। আর বেস্ট সহযোগী পুরস্কার বিজেতা ইডি। কিন্তু রাজনীতির খেলা কি এতই সহজ? না, অঙ্কটা এত সহজ সরল নয়। এখানে 2 এ 2 অঙ্কের নিয়মে যেমন 4 হয়, তেমন কেমিস্ট্রির নিয়মে 2 এ 2 22ও হয়। কমিশন মাঠ সাজাতে পারে, আম্পায়ার বশ করতে পারে, কিন্তু মানুষের মনের গভীরে চলা চোরা স্রোতকে কি রুখতে পারে? এই পুরো দাবার ছকটাকে যদি খুব সহজ ভাষায় বুঝতে চান, তবে প্রাচীন ভারতের অশ্বমেধ যজ্ঞের গল্পে ফিরে যেতে হবে। চক্রবর্তী সম্রাট হতে গেলে ঘোড়া ছাড়তে হয়, যে সেই ঘোড়া আটকাবে তার সাথেই যুদ্ধ। আজ দিল্লির শাসকরাও সেই অশ্বমেধের ঘোড়া ছেড়েছে দেশ জুড়ে। তাদের লক্ষ্য একটাই, সমগ্র ভারতের ওপর নিরঙ্কুশ আধিপত্য। আমাদের প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে নিজেকে চক্রবর্তী প্রমাণ করতে চেয়েছিলেন, কিন্তু সেই স্বাদ ট্রাম্প মুনিরকে পাশে বসিয়ে মোটামুটি একাই দায়িত্ব নিয়ে চুরমার করে দিয়েছেন। তাই বলে ঘরের আঙিনায় একচ্ছত্র অধিপতি হওয়ার নেশাটা কি অত সহজে যায়? প্রশ্ন হচ্ছে, অশ্বমেধের ঘোড়াটা সারা দেশে দাপিয়ে বেড়ালেও বাংলায় এসে তার খুর থমকে যাচ্ছে কেন? অথচ পশ্চিমবঙ্গ গোড়া থেকেই বিজেপির একটি অসমাপ্ত এজেন্ডা। বাজপেয়ীজিও ঘনিষ্ঠ মহলে বলতেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জি। অথচ বাংলাটা বামেরা দখল করে রেখেছে, আমরা কিছুই করতে পারলাম না। তামিলনাড়ু বা কেরালায় হারলে বিজেপি মনকে সান্ত্বনা দেয় যে ওরা ওখানকার সংস্কৃতি আলাদা, কিন্তু বাংলার তো তা নয়। বিজেপির কিছু গুরুত্বপূর্ণ আদর্শগত পুরোধা, যাদের নাম তারা প্রায়ই উল্লেখ করে, যেমন বঙ্কিমচন্দ্র, ঋষি অরবিন্দ কিংবা শ্যামাপ্রসাদ মুখার্জি, এরা সকলেই বাংলারই মানুষ। যদি আরো সহজ সরল ভাষায় বলা যায়, তাহলে হিন্দু মুসলমান দ্বন্দ্বের ভিত্তি বাংলায় অনেক পুরনো। 1940-এর দশকে এই দেশে যদি সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সংঘাত কোথাও দেখা গিয়ে থাকে, তাহলে তা ছিল বাংলায়। সবচেয়ে ভয়াবহ সাম্প্রদায়িক হিংসা ঘটেছিল বাংলাতেই, যার অন্যতম নোয়াখালী আর কলকাতার দাঙ্গা।
তাই বিজেপি মনে করে যেহেতু বাংলার ইতিহাস দাঙ্গায় লাল, তাই হিন্দুত্বের ঘোড়া এখানে দুরন্ত গতিতে ছুটবেই। কিন্তু বাংলার সমাজ যে বহুকাল আগেই কমিউনাল ফ্ল্যাশ পয়েন্ট থেকে সরে এসেছে, সেই সত্যিটা 5 বছর আগে 21-এর নির্বাচনেও তারা বুঝতে পারেনি। বিজেপির বর্তমান নেতৃত্বের দৃঢ় বিশ্বাস যে অশ্বমেধের ঘোড়া ছোটানোর অন্যতম উর্বর জমি পশ্চিমবঙ্গ, এবং সেটা এবারই হলে হবে, নইলে আর হবে না। তাই কৌটিল্যের ফর্মুলায় সাম দান দণ্ড ভেদ, তার বাইরেও যদি কিছু থাকে তো প্রয়োগ করো। দিল্লির বর্তমান শাসকেরা প্রতি পদে বুঝিয়ে দিচ্ছেন বাংলায় জেতার জন্য তারা কতটা মরিয়া। অশ্বমেধের ঘোড়া ছোটার বিঘ্ন কাটানোর জন্য দিল্লি এবার এক অদ্ভুত পুরোহিত নিয়োগ করেছে, যার নাম নির্বাচন কমিশন। সম্রাটকে তুষ্ট করে কিছু দান দক্ষিণা পাওয়ার আশায় এই পুরোহিত এখন যজ্ঞের যাবতীয় নিয়ম বিসর্জন দিতেও রাজি। ইডি, সিবিআই, এমনকি কখনো কখনো কিছু বিশেষ বিচারপতির এজলাস, সব যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা। লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে জয় চাই। রাজনীতিতে জেতার ইচ্ছা থাকা দোষের নয়, কিন্তু যখন প্রতিষ্ঠানগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রতিপক্ষের রণকৌশলী ধ্বংস করে দেওয়া হয়, তখন তাকে আর সুস্থ গণতন্ত্র বলা যায় কি? আইপ্যাকের প্রস্থান কি তৃণমূলের জন্য বড়সড় ধাক্কা, নাকি দিল্লির দাপুটে রাজনীতির এক নগ্ন প্রদর্শনী? বিরোধীদের অভিযোগ, দিল্লির মসনদ যখন কোনো কিছু পাওয়ার জেদ ধরে, তখন নীতি পুলিশরা ব্রাত্য হয়ে পড়ে। নির্বাচন কমিশন যেন চোখ বেঁধে ধৃতরাষ্ট্র হয়ে বসে থাকে। ইতিহাস সাক্ষী, এই পক্ষপাতিত্ব নতুন নয়। দিল্লির ভোটে প্রকাশ্যে টাকা বিলি হোক বা বিহারের নির্বাচনের মাঝে সরকারি দাক্ষিণ্য বিতরণ, কমিশন সব দেখেও না দেখার ভান করেছে। আর এই মৌন সম্মতির সংস্কৃতি আজ আইপ্যাকের টুটি চেপে ধরেছে। শুধু তদন্ত নয়, আইপ্যাকের একজন ডিরেক্টরকে অ্যারেস্টের মাধ্যমে যে চরম চাপের সৃষ্টি করা হলো, তার ফল হাতে নাতে মিলল ভোটের ঠিক 5 দিন আগে রণক্ষেত্র ছেড়ে পালালো মমতার প্রধান কৌশলী বাহিনী। অনেকে প্রশ্ন করেন, এই আইপ্যাক আসলে কি করে? তারা কি স্রেফ কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট বানায়? একেবারেই নয়। আইপ্যাক হলো একটি সমান্তরাল রাজনৈতিক কাঠামো, যারা 2014 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর জন্য দিল্লির পথ প্রশস্ত করার কাজটা করেছিল, যারা কেজরিওয়াল বা দক্ষিণী রাজনীতির চাণক্যের ঘর গুছিয়ে দিয়েছে। তারা বুথ স্তর পর্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে ভোট ম্যানেজমেন্ট করে। কোটি কোটি টাকার বিনিয়োগ, হাজার হাজার কর্মীর নেটওয়ার্ক আর নিখুঁত ডেটা অ্যানালিসিস ছিল এই তৃণমূলের প্রধান শক্তি। ঠিক যুদ্ধের আগের রাত্রে সেদিন জেনারেলদের যদি তুলে নিয়ে যাওয়া হয়, তবে সেই সৈন্যদল কতটা দিশেহারা হতে পারে তা বুঝতে রকেট সায়েন্স লাগে না। দিল্লি জানতো সরাসরি তৃণমূলকে রোখা কঠিন হতে পারে, তাই তারা আঘাত করলো সেই নার্ভ সেন্টারে, যারা গত 2 বছর ধরে নীল সাদা শিবিরের জয় নিশ্চিত করার ছক কষছিল। আপনিই ভাবুন যে এটা কি শুধু আইনি তদন্ত, নাকি সুপরিকল্পিত একটা পলিটিক্যাল সার্জিক্যাল স্ট্রাইক? নির্বাচন কি স্রেফ মানুষের আবেগ, নাকি নিখুঁত কোনো গাণিতিক সমীকরণ? বিশ্বায়নের হাত ধরে ভারতের গণতন্ত্রে এখন ভোটের সংজ্ঞাই বদলে গেছে। এখন জনসভায় লোক জমায়েত করার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে মানুষের মনের হদিশ পাওয়া। আর এই কাজটাই আইপ্যাক করে আসছিল তৃণমূলের জন্য। আইপ্যাকের 3 থেকে 4 হাজার পেশাদার কর্মী বাংলার প্রতিটি ব্লকে ছড়িয়ে রয়েছে। তাদের কাজ কি? পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের ক্ষোভ, আনন্দ বা কোনো বিশেষ প্রার্থীর বিরুদ্ধে মানুষের বিরক্তি সবকিছুকে তথ্যে রূপান্তর করা। কার বাড়ির মেজো ছেলেটা চাকরি পায়নি, কোন মোড়ের দোকানে সরকারের বিরুদ্ধে সব থেকে বেশি আলোচনা হচ্ছে, সব ডেটা চলে যেত হাই কমান্ডের টেবিলে। সেই অনুযায়ী বদলানো হতো রণকৌশল। অথচ ভোটের ঠিক 5 দিন আগে, যখন সেই তথ্যের প্রবাহ সব থেকে জরুরি, তখনই পুরো আইপ্যাক বাহিনীকে স্তব্ধ করে দেওয়া হলো। বাংলার ভোটের ময়দানে নিমিষে এক বিশাল স্ট্র্যাটেজিক ভ্যাকুয়াম তৈরি করে দেওয়া হলো। প্রতিটি গ্রামের ডেমোগ্রাফি, ভোটারদের মেজাজ আর বুথ স্তরের যে বিশ্লেষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান হাতিয়ার ছিল, রাতারাতি সেটাই ভোতা করে দেওয়া হলো। সংসদের বিশেষ অধিবেশন বসিয়ে প্রচার করা হচ্ছে বিরোধী দলগুলো নাকি মহিলা বিরোধী, তারা নাকি নারী বন্দনা বিলকে নস্যাৎ করতে চাইছে। একদিকে প্রধান রণকৌশলীদের মাঠ থেকে সরিয়ে দেওয়া, আর অন্যদিকে আবেগের তাস খেলা। দিল্লির এই ডবল অ্যাটাক কিন্তু অত্যন্ত সুপরিকল্পিত। রাত তখন 2:30, পুরো বাংলা ঘুমে আচ্ছন্ন। ঠিক তখন আইপ্যাকের হাজার হাজার কর্মীর ইনবক্সে এসে আছড়ে পড়লো একটা ইমেল। বার্তা পরিষ্কার, আপাতত কাজ বন্ধ, সবাই ছুটিতে যান, দেখা হবে 11ই মে দিল্লিতে।
ভোটের মুখে এমন পলায়ন কি স্রেফ কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো অদৃশ্য মহাকাব্যিক চাপ? তদন্তের নামে কাটাছেঁড়া তো অনেক দিন ধরেই চলছিল। জানুয়ারিতেই আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের অফিসে হানা দিয়েছিল ইডি সিবিআই, যেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন। কিন্তু খেলার ক্লাইম্যাক্স দেখা গেল ভোটের মাত্র 4 দিন আগে। আইপ্যাকের আরেক ডিরেক্টর বিনেশ চান্দেলকে তুলে নিল ইডি। শুধু তাই নয়, কলকাতা পুলিশের এক ডিসিপির বাড়িতেও চলছে তল্লাশি। আইপ্যাকের প্রধান ঋষিরাজকেও সমন পাঠিয়েছে ইডি। আসলে দিল্লি খুব ভালো করেই জানে, সেনাপতিকে বন্দী করার চেয়ে যদি রণকৌশল তৈরির ল্যাপটপটাই কেড়ে নেওয়া হয়, তবে যুদ্ধ জেতা অনেকটাই সহজ হয়ে যায়। আপনারাই ভাবুন, এটা কি আদৌ অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মহড়া, নাকি এটা সির্ফ এক পক্ষের পেশি প্রদর্শন? দিল্লির চিত্রনাট্যকাররা এই যে নতুন ঘরানার পলিটিক্যাল থ্রিলার লিখছেন, তার নাম দেওয়া যেতে পারে ভোট বনাম এজেন্সি। গত 1 মাসে বাংলায় ইডির অন্তত 7টি বড় অভিযান হয়েছে। মজার ব্যাপার হলো, প্রতিটি অভিযানেই টার্গেট একটি নির্দিষ্ট রাজনৈতিক দল। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনের এক প্রস্তাবকের বাড়িতেও 2 দিন ধরে আয়কর দফতর ডেরা গেড়ে বসে আছে। এই খেলাটা শুধু বাংলায় নয়, স্ট্যালিনের তামিলনাড়ুতেও আমরা দেখেছি কিভাবে ভোটের আগে তার মেয়ে আর জামাইকে গ্রেপ্তার করা হয়েছিল। টাকা নাকি সবাই বিলি করে, কিন্তু এজেন্সির হাত পৌঁছয় শুধু তাদের কাছেই যারা দিল্লির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ায়। তদন্ত হওয়া নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। দুর্নীতি থাকলে অবশ্যই তদন্ত হওয়া উচিত, কিন্তু সেই তদন্তের টাইমিং যখন সর্বদা ঠিক ভোট শুরুর আগে বা মাঝপথে হয়, তখন বড়সড় প্রশ্ন তো উঠবেই। এটাকে কি আমরা দুর্নীতি দমন অভিযান বলবো, নাকি প্রতিপক্ষকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার এক কৌশলগত রণকৌশল? আপনারাই ভাবুন। বিচারের বাণী যখন নীরবে নিভৃতে কাঁদে না, বরং চিৎকার করে, কোনো এক পক্ষের হয়ে প্রচার চালায়, তখন গণতন্ত্রের উৎসব কি উৎসব থাকে নাকি প্রহসন হয়ে দাঁড়ায়? রাজনীতির ময়দানে অদ্ভুত এক সিজনাল অসুখ রয়েছে। খেয়াল করেছেন, ঠিক ভোটের আগে রবার্ট ভদ্রার ল্যান্ড ডিল ফাইলগুলো ধুলো ঝেড়ে টেবিলের উপরে চলে আসে। আবার যেই ভোট মিটে যায়, অমনি সেগুলো পরের 5 বছরের জন্য গভীর ঘুমে তলিয়ে যায়। একইভাবে ভোটের আগে ঘুষপেটিয়া ইস্যুতে আকাশ বাতাস গরম হয়ে ওঠে, কিন্তু ভোটের ফল বেরোলে সেই অনুপ্রবেশকারীরা যেন জাদু বলে অন্য কোনো ভোটমুখী রাজ্য শিফট করে যায়। আইপ্যাক কোনো চ্যারিটি সংস্থা নয়, তারা নিপাট একটি প্রফেশনাল কোম্পানি। আজ তারা তৃণমূলের হয়ে কাজ করছে, কাল হয়তো অন্য কারোর হয়ে করবে। স্ট্যালিন, কেজরিওয়াল, এমনকি একসময় মোদিজির হয়েও তারা কাজ করেছে। একটা রাজনৈতিক রণকৌশলের জবাব হওয়া উচিত রাজনৈতিক রণকৌশল দিয়েই। কিন্তু যখন সেই রণকৌশলকে দমানোর জন্য আইনের শাসন বা কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দেওয়া হয়, তখন বুঝতে হবে খেলার নিয়মটাই বদলে গেছে। গণতন্ত্রের একটা খুব দামি শব্দ আছে, লেভেল প্লেইং ফিল্ড। অর্থাৎ দুই পক্ষ যখন লড়াই করবে, মাঠটা যেন সমান হয়। কারোর পকেটে রেফারি থাকবে না, কারোর পায়ে অতিরিক্ত অদৃশ্য কোনো স্পাইক থাকবে না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কি দেখছি, এক পক্ষকে হাত পা বেঁধে মাঠে নামিয়ে দিয়ে অন্য পক্ষ গোলপোস্টে বল ঠেলছে। গ্রামের সাধারণ মানুষও আজ বোঝে খেলার মাঠটা আর সমান সমান নেই। দিল্লি এখন নারী শক্তি জয়গানে মুখর। 2023 সালে বিল পাশ হলো, অথচ বছরের পর বছর পেরিয়ে গেল, বিজ্ঞপ্তির দেখা নেই। পশ্চিমবঙ্গ বা তামিলনাড়ু বিজেপি এবার টিকিট দিয়েছে মাত্র 11 থেকে 12% মহিলাকে। বিজেপি দাবি করছে লোকসভায় আসন সংখ্যা 850-এ নিয়ে গেলে তারা মহিলাদের 33% জায়গা দেবে। প্রশ্ন হলো, বর্তমান 540টি আসনেই কেন 1/3 সংরক্ষণ দেওয়া যাচ্ছে না? অর্ধেক আকাশকে কি তবে শুধু ভবিষ্যতের আশ্বাসে বাঁচিয়ে রাখা হবে? বসুন্ধরা রাজে সিন্ধিয়া, উমা ভারতী, সাধ্বী রীতম্বরার মতন ফাইটার নেত্রীরা আজ কোথায়? সবাই আজ রাজনীতির মূল স্রোত থেকে কার্যত ব্রাত্য। এমনকি জনসংঘ থেকে আজ পর্যন্ত কোনো মহিলাকে দলের সর্বভারতীয় সভাপতি করা হয়নি। এই যে বৈপরীত্য, মুখে নারী বন্দনা আর কাজে পুরুষতান্ত্রিক আধিপত্য, জনতা কি এটা বুঝছে না? এই ডামাডোলের মাঝেই আইপ্যাকের এই হঠাৎ প্রস্থান। এই দুটো বিষয়কে একসুতোয় বেঁধে দেখলে খেলার ধরনটা বুঝতে সুবিধে হবে। বোঝা যাবে লড়াইটা এখন আর শুধু ইভিএম এর নয়, লড়াইটা বিশ্বাসের আর রেকর্ডের। একটা ছোট্ট উদাহরণ দিই, 2015 সালের বিহার নির্বাচন। বিহারে নীতিশ লালু কংগ্রেসের জোট। মোদিজি জনসভা শেষ করে দিল্লি পৌঁছানোর আগেই নীতিশ কুমার প্রেস কনফারেন্স করে তার প্রতিটি কথায় ফ্যাক্ট চেক করে দিতেন। কোথায় অতিরঞ্জন রয়েছে, কোথায় তথ্যের ভুল, সব বুঝিয়ে দিতেন।
এটা কি নীতিশ কুমারের একার কাজ ছিল? একদমই না। পর্দার আড়ালে এই ফ্যাক্ট চেক চালাতো আইপ্যাক। আজ বাংলার মাটিতেও সেই একই কাজ করছিল কয়েক হাজার পেশাদার। তথ্য সংগ্রহ, পরিসংখ্যান বিশ্লেষণ আর প্রতিপক্ষের চালের পাল্টা চাল তৈরি। ভোটের ময়দানে আইপ্যাক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্টার ব্যাটসম্যান। ক্রিকেটের ভাষায় বলতে গেলে স্লগ ওভারে যখন রানের গতি বাড়ানো সব থেকে জরুরি, ঠিক তখনই সেই প্রধান ব্যাটসম্যানকে ইডির বাউন্সারে রিটায়ার্ড হার্ট করে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লড়াইয়ের ময়দানে বাঘিনী হতে পারেন, কিন্তু একা কুম্ভ হয়ে কতক্ষণ রক্ষা করবেন? যখন প্রতিটি ব্লকের ডেটা নেটওয়ার্ক রাতারাতি বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তখন নতুন করে সমান্তরাল কাঠামো তৈরি করা 4 দিনে অসম্ভব। গত জানুয়ারিতে সল্টলেকের সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে যখন ইডি হানা দিয়েছিল, তখনই পরিষ্কার হয়ে গেছিল যে দিল্লির নিশানায় আসলে তৃণমূলের সেই রিসার্চ উইং, যেখানে প্রার্থীদের নারী নক্ষত্র জমা ছিল। এটা কি শুধুই একটা প্রতিষ্ঠানের প্রস্থান, নাকি বাংলার জনমতকে একপাক্ষিক করার সুদূর প্রসারী ষড়যন্ত্র? দিল্লি তাদের কাজ সেরে ফেলেছে। এখন দেখার বিষয় আইপ্যাক বিহীন তৃণমূল এই শেষ ওভারের ঝোড়ো বোলিং কিভাবে সামাল দেয়। সবশেষে জরুরি প্রশ্ন, গণতন্ত্র কি তবে কেবলই একটা ম্যানেজমেন্ট? ক্ষমতার উদ্দেশ্যে বলছি, প্রতিষ্ঠানগুলো দিয়ে সাময়িকভাবে প্রতিপক্ষের হাত পা বেঁধে ফেলা যায়, কিন্তু একটা গোটা জনপদ বা তাদের ক্ষোভকে কি এভাবে ম্যানেজ করা সম্ভব? ক্ষমতার নেশায় হয়তো আপনারা আজ খেলার নিয়মটাই বদলে দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন, মাঠ যদি আর সমান না থাকে, তবে সেই জয় আর জয় থাকে না, তা হয়ে দাঁড়ায় এক রক্তাক্ত প্রহসন। প্রশ্নটা শুধু আজ বাংলার নয়, প্রশ্নটা ভারতের আত্মার। ভেবে দেখবেন, উত্তরটা কোনো এজেন্সি দেবে না, দেবে সময়। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।